হরিদাস মাটির মানুষ, যার ধমনীতে রক্তের বদলে হয়তো ঘাম বয়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে এই মাঠের রুক্ষ মাটিতে সোনার স্বপ্ন বুনে চলে। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে এই মাটি তাকে কেবল হাড় ভাঙা খাটুনিই উপহার দেয়, বিনিময়ে পেট ভরে খাওয়ার মতো ফসল দেয় না। অভাব তার ছায়ার মতো পিছু ছাড়ে না, যেন সে এক অভিশপ্ত বৃত্তে বন্দী। এই মাটি আমার অন্নদাতা, আবার এই মাটি আমার বুক চিরে কষ্ট বের করে আনে। কত যত্ন করি তোকে, সন্তানের মতো আগলে রাখি, তবু কেন ফলন এত কম হয় রে? তুই কি তবে আমার উপর রাগ করে আছিস, নাকি আমার কপালটাই এই রুক্ষ মাটির মতো কেটে গেছে? সবাই বলে পরিশ্রম করলে ফল পাওয়া যায়, কিন্তু আমার বেলায় কি সব নিয়ম উল্টে গেল? এই যে ঘাম চুইয়ে তোর গায়ে পড়ছে, এর কি কোনো দাম নেই? আমি তো তোর কাছে বিলাসিতা চাইনি, চেয়েছিলাম শুধু দুবেলা দুমুঠো অন্ন, যাতে আমার মেয়েটার পেটটা ভরে। তুই কি এতটাই পাষাণ হয়ে গেলি? হে ঈশ্বর, তুমি কি ওপর থেকে আমার এই হাহাকার শুনতে পাচ্ছ না? আর কত পরীক্ষা নেবে এই অভাগার? এই মাটির বুকে কি কোনোদিনও সোনার রং ধরবে না? একটু ভালো দিন কি আর এই হতভাগার কপালে কোনো দিনও আসবে না? ফিরে এলে? আমি ভাবছিলাম আজ হয়তো মাঠ থেকে কোনো ভালো খবর নিয়ে আসবে, কিন্তু তোমার মুখ দেখেই তো সব বুঝতে পারছি। ওগো, হাঁড়িতে আজ এক দানা চালও অবশিষ্ট নেই। কাল রাতে যা একটু খুঁত ছিল তাও শেষ হয়ে গেছে। দেখো, এই হাঁড়িটার মতো আমাদের জীবনটাও আজ ফাঁকা। আজ দুপুরে কি রান্না করব বলতে পারো? শুধু জল খেয়ে কতক্ষণ থাকা যায়? মানুষ না হয় সইবে, কিন্তু ওই কচি মেয়েটা, সে কি খিদের জ্বালা বোঝে? আমি মা হয়ে তার মুখের দিকে তাকাতে পারছি না। হরিদাস মাথা নিচু করে উঠোনের এক কোণে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কোনো উত্তর নেই। চুপ করে থেকো না। এই যে পাথর হয়ে দাঁড়িয়ে আছো, এই নীরবতা কি আমাদের পেটের আগুন নেভাবে? তোমার এই মৌনতা কি ভাতের অভাব মেটাবে? কিছু একটা তো বলো। পাড়া প্রতিবেশীর কাছে আর কত মুখ লুকাবো? দোকানদার আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে, পুরনো দেনা শোধ না করলে এক ছটাক নুনও দেবে না। আমার কাছে কোনো উত্তর নেই কমলা। আমি কি চেষ্টা করছি না? ভোর থেকে পিঠ পুড়িয়ে রোদে কাজ করছি, কিন্তু ভাগ্য যে আমার হাত পা বেঁধে রেখেছে। মহাজনের ঋণ পাহাড় সমান হয়েছে, জমিও ফসল দিচ্ছে না। আমি আজ বড় নিঃস্ব বোধ করছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু এই ভারে হাত গুটিয়ে বসে থাকলে তো আর আমাদের মরণ ছাড়া গতি নেই। আজ কতদিন হয়ে গেল মেয়েটার মুখে মাছের এক টুকরো ঝোল তুলে দিতে পারি না। পাশের বাড়ির সুমতির মা আমায় জিজ্ঞেস করছিল, আমরা কি আজ না খেয়ে আছি? আমি লজ্জায় মাথা নিচু করে চলে এসেছি। ঘরের অভাব যখন রাস্তায় বেরিয়ে পড়ে, তখন বেঁচে থাকাটা বড় যন্ত্রণার হয়ে দাঁড়ায়। তুমি কি ভাবছো আমার বুক ফেটে যাচ্ছে না? যখন পুঁই এসে খাবারের কথা বলে, আমার ইচ্ছে করে এই মাটি চিরে ভেতরে ঢুকে যাই। কিন্তু কি করব, কার কাছে হাত পাতব? সবাই তো নিজের আখের গোছাতে ব্যস্ত। আমাদের মতো ছোট চাষির খবর কে রাখে? কমলা, আজকের দিনটা কোনোভাবে জল খেয়ে কাটিয়ে দাও। আমি দেখি শহর থেকে কেউ কিছু কাজের খবর আনে কিনা। মা, ও মা, স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি টিফিনটা দাও না। আজ কিন্তু শুধু জল মুড়ে দিও না। কাল স্কুলে সুমিতার মা ওকে বড়া দিয়েছিল, দেখতে কি সুন্দর। আজ আমার জন্য কি করেছো মা? আজ সকালে একটু দেরি হয়ে গেল রে মা, চুলায় আগুনটা ঠিকমতো ধরছিল না। তুই আজ বরং স্কুলে গিয়েই খেয়ে নিস মা। হেডমাস্টার মশাই তো তোদের প্রতিদিন ডাল খিচুড়ি খেতে দেন, আজ না হয় সেটাই পেট ভরে খেয়ে নিস। রোজ কি আর স্কুলের ওই খিচুড়ি ভালো লাগে মা?
মাঝে মাঝে তোমার হাতের সাদা ভাত খেতে ইচ্ছে করে। আচ্ছা মা, আমাদের ঘরে কি চাল নেই? কাল রাতে যখন বাবা আসলো তোমরা খুব চুপি চুপি কথা বলছিলে। আমি তখন জেগেছিলাম মা। তোমরা কি খাবারের কথা বলছিলে? ওসব বড়দের কথা মা, তুই বুঝবি না। তুই পড়াশোনা করিস, বড় হ, দেখবি একদিন আমাদের ঘরে কত চাল হবে। আর দেরি করিস না, এখন যা। বাবা, তুমি আজ মাঠে যাবে না? ফেরার সময় আমাকে স্কুল থেকে নিয়ে আসবে? আজ পাশের গ্লাসের টুম্পা বলছিল বিকেলে খুব মেঘ করবে। বজ্রপাত হলে আমার খুব ভয় লাগে বাবা। তুমি কি আসবে আমায় নিতে? চেষ্টা করব মা। যদি আকাশের অবস্থা খুব খারাপ না হয় তবে ঠিক সময় পৌঁছে যাব। তুই মন দিয়ে পড়াশোনা করিস, মাস্টারের কথা শুনবি। ঠিক আছে বাবা, আমি আজ ক্লাসে ফার্স্ট হয়ে দেখাবো। তখন কিন্তু আমাকে মেলা থেকে সেই লাল ফিতেটা কিনে দিতে হবে, যেটা তুমি কথা দিয়েছিলে। একটি শিশু হয়তো অভাবের কঠিন অঙ্ক বোঝে না। সে চেনে না মুদ্রাস্ফীতি কিংবা ফসলের মার খাওয়া। কিন্তু ঘরের থমথমে নীরবতা আর মা বাবার চোখের কোণে জমে থাকা জল সে ঠিকই অনুভব করতে পারে। তার নিষ্পাপ আবদারগুলো যখন দারিদ্র্যের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন নীরবতা আরও ভারী হয়ে ওঠে। এক ঢোক জল খেয়ে নাও। দুপুর তো গড়িয়ে গেল, শরীরটা এভাবে ছেড়ে দিলে চলবে কেমন করে? এই রোদে কাজ করার শক্তিও তো লাগে। শরীর তো চলছে কমলা, কিন্তু মনটা যে আর বসে নেই। এইভাবে আর কতদিন চলবে বলতে পারো? প্রতিদিন সূর্য ওঠে আর আমি নতুন করে একরাশ দুশ্চিন্তা নিয়ে দিন শুরু করি। দিন শেষে ফিরে আসি সেই শূন্য হাতে। আমি তোমাকে আগে কখনো এভাবে ভেঙে পড়তে দেখিনি। অভাব তো আমাদের নতুন নয়, কিন্তু এবারের চোট যেন বড্ড বেশি। আমি যখন কাল রাতে তোমার পকেটটা দেখছিলাম তখন বুঝলাম আমাদের শেষ সম্বলটুকুও বোধহয় ফুরিয়ে এসেছে। আমি তোমাকে অভিযোগ করছি না, আমি ভয় পাচ্ছি। এই ভয়টা অভাবের নয়, এই ভয়টা অনিশ্চয়তার। আমি জানি কমলা, আমি জানি তুমি অভিযোগ করছো না, কিন্তু তোমার এই চুপ করে থাকা চোখের জল আমাকে চাবুকের মতো মারে। আমি তো হাল ছাড়িনি। তুমি কি দেখো না আমি কিভাবে মাটির সাথে লড়াই করি? কিন্তু প্রকৃতি যখন মুখ ফিরিয়ে নেয় তখন মানুষের লড়াইটা বড় হাস্যকর শোনায়। পাড়ার লোকজন আড়ালে হাসাহাসি করে, বলে হরিদাসের জমি তো এখন কেবল পাথর ফলায়। কে কি বলল তাতে আমাদের কি আসে যায়? কিন্তু ঘরে যখন চাল থাকে না, যখন পরনের শাড়িটা আরও একটু ছিঁড়ে যায়, তখন নিজেকে খুব অসহায় মনে হয়। আমি ভয় পাচ্ছি, আমরা কি ভিখারি হয়ে যাব? আমাদের মান সম্মান কি তবে এই ধুলোতেই মিশে যাবে? না, তা হতে দেব না। কিন্তু আমার ভয় আরও বেশি আমাদের মেয়ে পুইকে নিয়ে। সে বড় হচ্ছে, তার পড়াশোনা, তার বিয়ে, এইসব ভাবলে রাতে আমার ঘুম আসে না। মেয়েটা আজ লাল ফিতের কথা বলছিল, আর আমি পকেটে হাত দিয়ে দেখলাম সেখানে শুধু কয়েকটা ফুটো। পরিবারকে যদি এক চিলতে সুখ দিতে না পারি, তবে এই হাড় ভাঙা খাটুনি আর পুরুষ মানুষ হবার সার্থকতা কোথায়? হারিও না। তুমি ভেঙে পড়লে আমি কার উপর ভরসা করব? অভাব হয়তো আমাদের শরীরটা পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের মনটাকে তো পোড়াতে দেব না। তুমি কি ভুলে গেছ আগেরবার যখন বন্যা হয়েছিল আমরা শুধু মুড়ি খেয়েও তো মাস কাটিয়েছিলাম? এবারও কি কোনো পথ মিলবে না? পথ হয়তো আছে, কিন্তু সেই পথটা কোথায় আমি জানি না। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে কোথাও হারিয়ে যাই, কিন্তু তোমাদের মায়া আমায় আষ্টপিষ্টে বেঁধে রেখেছে। এই লড়াইটা সহজ নয় কমলা, এই লড়াইটা টিকে থাকার। দিনের আলোতে মানুষ নিজেকে কর্মব্যস্ততার আড়ালে লুকিয়ে রাখতে পারে, কিন্তু রাত যখন গভীর হয় তখন নির্জনতা মানুষের ভিতরের ক্ষতগুলোকে খুঁচিয়ে বের করে আনে। রাত হল আয়নার মতো, যেখানে মানুষের অসহায়ত্ব আর জমে থাকা কষ্টগুলো সবচেয়ে স্পষ্ট হয়ে ধরা দেয়। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম আসবে কোত্থেকে? খিদের জ্বালা পেটে শোয়া যায়, কিন্তু মনের ভেতরে যে অভাবের জ্বালা, সে তো ঘুমাতে দেয় না। আমি কি সত্যিই একজন ব্যর্থ বাবা, একজন ব্যর্থ স্বামী?
এই হাত দিয়ে কত মাটি খুঁড়লাম, কত ঘাম ঝরালাম। লোকে বলে পরিশ্রম করলে লক্ষ্মী আসে। তবে কি আমার পরিশ্রমে কোনো খাদ ছিল, নাকি ঈশ্বর আমার উপর থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিয়েছেন? পাশের বাড়ির কালুও তো আমার সাথে চাষ শুরু করেছিল। ওর ঘর আজ ফসলে ভরা, আর আমার ঘর কেবল হাহাকারে পূর্ণ। মা বসুমতী, তুমি কি আমার উপর খুব রাগ করে আছো? আমি তো কোনো অধর্ম করিনি, কারো ক্ষতি করিনি। তবে কেন আমার ঘরেই বারবার নুন আনতে পান্তা ফুরোয়? আজ যদি আমি না থাকি, তবে এই মেয়েটার কি হবে? এই অসহায় স্ত্রীটার কি হবে? মাঝে মাঝে মনে হয় সব শেষ করে দিই, কিন্তু ওদের মুখগুলো মনে পড়লে যে মরতেও পারি না। এই মায়া, এই টান, এটাই কি আমার সবচেয়ে বড় শাস্তি? হে দয়াময়, আমি তো অঢেল সম্পদ চাইনি, আমি তো রাজা হতে চাইনি। শুধু চেয়েছিলাম সম্মানের সাথে বেঁচে থাকতে। আমার হাড় ভাঙা খাটুনির সামান্য প্রতিদান কি পেতে পারি না? অন্ধকার তো চারপাশ থেকে ঘিরে ধরছে, কোথাও কি এক ফোঁটা আলোর রেখা নেই? আমার মেয়েটার হাসি মুখ দেখার জন্য আমি আরও 1000 রাত জেগে থাকতে রাজি আছি। শুধু একটু পথ দেখাও, শুধু একটু আশা দাও। আরে পুই, তুই এখনো জেগে আছিস মা? কত রাত হয়েছে জানিস? যা মা, ভেতরে গিয়ে মার পাশে শুয়ে পড়, শরীর খারাপ করবে তো। আমার ঘুম আসছিল না বাবা। ঘরের জানলা দিয়ে দেখছিলাম তুমি একা বসে আছো। বাবা, তুমি কি কাঁদছিলে? আমি তো সব জানি। তোমার মন খারাপ হলে তুমি এভাবেই আকাশের দিকে তাকিয়ে থাকো। না রে মা, কাঁদবো কেন? চোখে একটু ধুলোবালি ঢুকেছিল মনে হয়, তাই জল আসছিল। তুই ওসব বুঝবি না। যা তো মা, ঘুমাতে যা। তুমি মিথ্যে বলছো বাবা, আমি সব বুঝি। বাড়িতে চাল নেই বলে মা লুকিয়ে কাঁদে, আর তুমি খেতে বসলে নিজের পাতের ভাত মাকে দিয়ে দাও। আমি সব দেখি। বাবা, তুমি দুঃখ পেলে আমারও খুব খারাপ লাগে, বুকটা কেমন যেন করে। আমি কি খুব পচা মেয়ে? আমি কেন লাল ফিতের কথা বললাম? আমার লাগবে না বাবা ওসব, তুমি আর দুঃখ পেও না। না রে মা, তুই কেন পচা হবি? তুই তো আমার রাজকন্যা, তোর কোনো দোষ নেই। দোষ সব আমার। তোর মতো একটা মানিককে আমি ঠিক মতো খাবার দিতে পারছি না, ভালো জামা দিতে পারছি না। বাবা হিসাবে আমি বড় অপয় আমা। না বাবা, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। তুমি কত রোদ বৃষ্টিতে আমাদের জন্য কাজ করো। আমি আজ মা কালীর কাছে প্রার্থনা করেছি, আমি বড় হয়ে অনেক পড়াশোনা করব, অনেক বড় চাকরি করব। তারপর তোমাকে আর এই রোদে কোদাল চালাতে হবে না। আমি তোমাকে একটা বড় চেয়ার কিনে দেব, তুমি সেখানে বসে আরাম করবে। আমি তোমাদের অনেক সুখ দেব বাবা, দেখে নিও। তুই এত কথা কবে শিখলি রে মা? তোর এই কথাগুলোই তো আমার মরা শরীরে প্রাণ ফিরিয়ে দেয়। আমি ভাবছিলাম সব ছেড়ে কোথাও চলে যাই, কিন্তু তোর এই মায়া যে আমাকে আটকে দেয়। তুই আমার সবচেয়ে বড় শক্তি মা। তোর এই হাসি মুখটা দেখার জন্যই তো আমি আবার কাল সকালে লড়াই করার সাহস পাব। আর যেতে হবে না কোথাও, চলো বাবা, ভেতরে গিয়ে ঘুমোবে। কাল সকালে তো আবার নতুন করে সূর্য উঠবে, তাই না? তখন দেখবে সব ঠিক হয়ে গেছে। তুমি আমার হিরো বাবা। যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সন্তানের একটি ছোট্ট হাত আর তার নিষ্পাপ বিশ্বাসী মানুষকে নতুন করে বেঁচে থাকার পথ দেখায়। পুই হয়তো জানে না কালকের ভাত কোত্থেকে আসবে, কিন্তু সে জানে তার বাবার ওপর তার অগাধ বিশ্বাস আছে। হরিদাস, বাড়িতে আছো নাকি? ও হরিদাস। আরে প্রধানমশাই, আপনি আমার এই অধমের কুটিরে? আসুন আসুন, বসুন। ওরে কমলার মা, দেখ কে এসেছেন, জলদি একটা পিড়ি নিয়ে আয়। বসুন কাকু, আপনাকে তো আমরা ডাকি না ঠিকই, কিন্তু বিপদে আপদে তো আপনার কথাই মনে পড়ে। আপনি এসেছেন আমাদের ভাগ্যে। পিড়ি লাগবে না মা, আমি বেশিক্ষণ থাকব না। হরিদাস,
আজ সকালে যখন বাজারের ওদিকে যাচ্ছিলাম, কয়েকজন চাষির মুখে তোমার কথা শুনলাম তোমার জমিতে নাকি এবার একদমই ফলন হয়নি, আর মহাজনের দেনার দায়ে তুমি নাকি সব ছেড়ে দেওয়ার কথা ভাবছ। লোকে ঠিকই শুনেছে প্রধান মশাই, মিথ্যে বলে কি হবে। জমিটা কেমন যেন পাথর হয়ে গেছে, আর ঋণের বোঝা এত বেড়ে গেছে যে রাতে ঘুম আসে না। ভাবছিলাম এই হাড় ভাঙা খাটুনি আর কার জন্য? সংসারটা তো আর চলছে না। সংসারটা একদম ভেঙে পড়ছে কাকু। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। ঘরে এক মুঠো চাল বাড়ন্ত। কাল সারা রাত লোকটা উঠোনে বসে কেঁদেছে। আপনি তো গ্রামের মুরব্বি, আমাদের কি কোনো গতি হবে না? এভাবেই কি আমরা ভিটে মাটি হারাবো? শোনো মা কমলা, জোয়ার ভাটা নিয়েই তো মানুষের জীবন, সব দিন সমান যায় না। আর হরিদাস, তোমাকে একটা কথা বলি, দারিদ্র্য কোনো লজ্জার বিষয় নয়। মানুষ গরিব হতে পারে, কিন্তু সেই কারণে সে ছোট হয়ে যায় না। আসল লজ্জা হলো হাল ছেড়ে দেওয়া। তুমি যদি আজ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাও, তবে এই মাটি আর তোমার মেয়েটার ভবিষ্যৎ উভয়কেই তুমি অপমান করবে। আমি পালাতে চাই না প্রধান মশাই, কিন্তু উপায় কি? না আছে ভালো বীজ, না আছে সার দেওয়ার টাকা, চারদিকে শুধু অন্ধকার দেখছি। অন্ধকার ঘনীভূত হওয়া মানেই তো ভোরের সংকেত। আমি তোমাকে সাহায্য করতে আসিনি হরিদাস, আমি এসেছি তোমাকে তোমার অধিকারের কথা মনে করিয়ে দিতে। গ্রামে নতুন কৃষি সমবায় গঠন করা হয়েছে, সরকারের পক্ষ থেকে সাহায্য এসেছে। আমি তোমার নাম সেখানে লিখিয়েছি। মনে রেখো, যতক্ষণ আমি এই গ্রামের প্রধান আছি, ততক্ষণ কোনো সৎ কৃষককে এভাবে না খেয়ে মরতে দেব না। কাল সকালে একবার পঞ্চায়েত অফিসে এসো, কিছু পথ নিশ্চয়ই বের হবে। আশা মানে কেবল কোনো অলৌকিক জাদুর অপেক্ষা করা নয়। আশা মানে হল শত কষ্টের মাঝেও বুক বেঁধে আবার মাটি কামড়ে পড়ে থাকা। হরিদাসের সেই মৃতপ্রায় জমিতে আজ প্রাণের জোয়ার এসেছে। আজ তার কোদালের প্রতিটি কোপ যেন মাটির বুক চিরে আনন্দের গান গাইছে। হরিদাস, একটু এদিকে চেয়ে দেখো, কি চমৎকার দেখাচ্ছে চারাগুলোকে। মাত্র কয়েকটা দিনেই জমিটা কেমন আয়নার মতো ঝকঝক করছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই সেই রুক্ষ জমি যেখানে একসময় ফাটল ধরেছিল। দেখছো নতুন সবুজ চারাগুলো কেমন মাথা চারা দিয়ে হাসছে। ঠিক বলেছ কমলা, মনে হচ্ছে শুধু মাঠ নয়, আমাদের মরা জীবনেও আমার প্রাণ ফিরছে। প্রধান মশাইয়ের দেওয়া ওই বীজগুলো সত্যি জাদুর মতো কাজ করেছে। তবে সবচেয়ে বড় জাদু হলো আমাদের সবার একজোট হওয়া। তুমি যদি খালের কাজে গিয়ে আমাকে সাহস না দিতে, তবে আজ এই দিনটা দেখার সৌভাগ্য হতো না। মা বসুমতী শেষ পর্যন্ত আমাদের মুখ তুলে চেয়েছেন। বাবা, দেখো দেখো, এই চারা গাছটা আমার সমান লম্বা হয়ে গেছে। আমি প্রতিদিন একে জল দেব, যাতে এটা আরও বড় হয়। আচ্ছা বাবা, এই চারাগুলো যখন বড় হবে, তখন কি এগুলোতে ভাতের মতো দানা হবে? আমরা কি তখন পেট ভরে খেতে পারবো? হ্যাঁ রে মা, এতে শুধু চাল হবে না, এতে আমাদের স্বপ্নগুলোও ফলবে। এই সোনালি ধান যখন ঘরে উঠবে, তখন তোর সেই লাল ফিতে হবে, নতুন পড়ার বই হবে, আর তোর মায়ের জন্য একটা সুন্দর শাড়িও হবে। এই মাঠটা এখন আমাদের শুধু জমি নয় মা, এটা আমাদের ভবিষ্যৎ। দেখো হরিদাস, আগে যখন মাঠে আসতাম মনে হতো কত বড় বোঝা বইছি, আর আজ দেখো রোদে গা পুড়ে যাচ্ছে, তবু ক্লান্তি লাগছে না। মনের জোর থাকলে মনে হয় শরীরও কথা শোনে। এই কাজটাই তো আমাদের জীবন, তাই না? একদম ঠিক। আজ আমি বুঝলাম, জমি কখনো বেইমানি করে না, যদি তাকে সঠিক যত্ন দেওয়া যায়। এই যে পুইয়ের হাত দিয়ে জল পড়ছে মাটিতে, এই যে তোমার শ্রম, এসবের মূল্য ঈশ্বর ঠিকই বুঝিয়ে দিচ্ছেন। আমাদের দিন এখন ফিরছে কমলা। অভাবের কালো মেঘটা কেটে গিয়ে এবার আলোর জোয়ার আসবে। ও মা, দেখো, একটা প্রজাপতি চারা গাছের ওপর বসেছে। বাবা বলেছে এই প্রজাপতিগুলো নাকি শুভ খবর নিয়ে আসে। আমাদের বাড়িতে এবার অনেক সুখ আসবে, তাই না মা? অন্ধকার যত ঘনই হোক না কেন, ভোরের সূর্য তাকে পরাজিত করবেই। হরিদাস প্রমাণ করেছে যে অভাব মানুষকে সাময়িকভাবে ভাঙতে পারে, কিন্তু একচিলতে আশা আর কঠিন সংকল্প থাকলে মানুষ আবার শূন্য থেকে শিখরে পৌঁছতে পারে। একচিলতে আশা মানুষকে নতুন করে বেঁচে থাকার পথ দেখায়।